বিয়ের সময় রচনা দেবী প্রিয়াঙ্কার পরিবারের কাছ থেকে অনেক অনেক টাকা যৌতুকে দাবি করে। আর সেই দাবির ভিত্তিতেই তার ছেলে সঞ্জয়ের সঙ্গে প্রিয়াঙ্কার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর নতুন শ্বশুরবাড়িতে যাওয়ার সময় প্রিয়াঙ্কা গাড়িতে একটা বড় নীল রঙের ড্রাম তুলে নেয়, কিন্তু সেই বিষয়ে সঞ্জয় কিছু জানতে পারে না। আর যখন প্রিয়াঙ্কা গাড়ি থেকে নামি তখন সেই গাড়ির মধ্যে থেকে একটা বড় নীল রঙের ড্রাম বের করে নিয়ে আসে। আর সেই নীল ড্রাম দেখে তার শ্বশুরবাড়ির পরিবার ভীষণ পরিমাণে অবাক হয়, বিশেষ করে সঞ্জয় খুবই ভয় পেয়ে যায়। ওমা, তোমার নতুন বৌমা এরকম সাথে করে নীল ড্রাম নিয়ে এসেছে কেন? আমার কিন্তু খুব ভয় করছে। এখন তো চারিদিকে যা হচ্ছে, ও যদি আমাকে মেরে ওই নীল ড্রামে ভরে রাখে, তাই তোমাকে জিজ্ঞাসা করো যে ও কেন ওর সাথে ওই নীল ড্রামটা নিয়ে এসেছে। আরে চুপ কর, তুই ভয় পাচ্ছিস কেন? আরে ওর কাছ থেকে আমরা লক্ষ লক্ষ টাকা যৌতুক চেয়েছিলাম, আর ওর বাবা বলেছে বিয়ের পর ওর সঙ্গে টাকা পাঠিয়ে দেবে। আমার মনে হয় এই নীল ড্রামে করে বৌমা লক্ষ লক্ষ টাকা নিয়ে এসেছে, তাই তুই একদম ভয় পাস না। আমার নতুন বৌমা ওরকম নয়। এই বলে রচনা দেবী তার নতুন বৌমার গৃহপ্রবেশের অনুষ্ঠান পালন করে, আর প্রিয়াঙ্কা নিজের সঙ্গে নীল ড্রাম নিয়ে শ্বশুরবাড়িতে ঢোকে। কি ব্যাপার বৌমা, তুমি এই নীল ড্রামে করে কি নিয়ে এসেছো? তোমার বাবা নিশ্চয়ই এতে করে টাকা পাঠিয়েছে, তাই না? আমি তো জানতাম এত টাকা এমনি নিয়ে আসা যাবে না, তাই তোমার বাবা বুদ্ধিমানের মতো কাজ করেছে যে তোমাকে এরকম নীল ড্রামের মধ্যে টাকা পাঠিয়েছে। আপনাকে কে বলেছে আমি এতে করে টাকা নিয়ে এসেছি? আর আমার বাবার আপনাকে যৌতুক দিতে বইই গেছে। ওসব আপনাকে ভুক্কি দিয়েছিল যাতে আমার সঙ্গে সঞ্জয়ের বিয়ে হয়। আর আপনি ভাবলেন কি করে আমি লক্ষ লক্ষ টাকা যৌতুকে নিয়ে আসবো? নতুন বৌমার এরকম চ্যাটাং চ্যাটাং কথা শুনি রচনা দেবী একেবারে আকাশ থেকে পড়ে। আর সে ভাবতেই পারে না যে নতুন বৌমা তার সঙ্গে কোনো যৌতুক নিয়ে আসেনি। আর এবার শাশুড়ি মাও ওরকম নীল ড্রাম দেখে ভয় পেয়ে যায়। তুমি যখন টাকা যৌতুকে নিয়ে আসতে পারোনি, তাহলে এই নীল ড্রামটা সঙ্গে করে কেন নিয়ে এসেছো? নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আমার কিন্তু খুব সন্দেহ হচ্ছে। আমি এত বড় নীল ড্রাম আমার বাড়িতে রাখতে দেব না। রাখতে দেবেন না মানে? এই নীল ড্রাম আমি আমার সঙ্গেই রাখবো, কারণ এটা আমার ঠাকুমার স্মৃতি। আর একদম বেশি বাড়াবাড়ি করবেন না, এটা আমার পরিবারের ঐতিহ্য, তাই আমার বাবা এটা সাথে করে পাঠিয়েছে। মা চুপ করো, ছেড়ে দাও। ও যখন ওই নীল ড্রামটা সাথে করে রাখতে চাইছে তাহলে রাখুক। তুমি কেন ওর সঙ্গে বেশি তর্ক করছো? তোমাকে যদি ওই নীল ড্রামে ভরে দেয় তাহলে বুঝতে পারবে। আচ্ছা মুশকিল, আমি কেন সবাইকে নীল ড্রামে ভরতে যাব? তোমরা বেকার বেকার কিন্তু আমাকে সন্দেহ করছো। আমার ভালো লাগছে না এইসব। আমি এমনিতেই অনেক ক্লান্ত হয়ে গেছি, এবার আমি ঘরে গিয়ে ঘুমাবো। এই বলে প্রিয়াঙ্কা নিজের সঙ্গে নীল ড্রাম নিয়ে ঘরে চলে যায়, আর সে বিশ্রাম করতে শুরু করে। কিন্তু সঞ্জয় ভয়ে সেই ঘরে ঢুকতে চায় না, কারণ প্রিয়াঙ্কার সঙ্গে ওরকম নীল ড্রাম দেখে সঞ্জয়ের মনে ভয়ের সঞ্চার হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে তার নীল ড্রামের সন্ধান পায় না। ফলে সে সারা বাড়িতে তার জিনিস খুঁজতে শুরু করে দেয়। মা, আমার নীল ড্রামটা কোথায় গেল? আমি যখন রাত্রিবেলা ঘুমাচ্ছিলাম তখন আমার মাথার সামনেই ছিল, আর সকালবেলা হাত পা হয়ে হেঁটে বেরিয়ে গেল নাকি সেটা? না না, হাত পা হয়ে হেঁটে বেরোবে কেন? আসলে আমাদের বাড়িটা অনেক পুরানো জামা কাপড়ে ভরে গিয়েছিল, আর আমরা আলমারিতে রাখার জায়গা পাচ্ছিলাম না। তাই দেখলাম তোমার নীল ড্রাম একেবারে ফাঁকা পড়ে আছে, তুমি একদমই ব্যবহার করোনি, তাই আমি ওর মধ্যে সব পুরানো জামা কাপড় রেখে দিয়েছি। প্রিয়াঙ্কা এই কথা শুনে খুবই রেগে যায়, আর সে দৌড়ে গিয়ে রান্নাঘর থেকে কাঁটা চামচ নিয়ে চলে আসে। আর যা দেখে প্রিয়াঙ্কার শাশুড়ি মা ভয়ের চোটে ঘামতে শুরু করে দেয়। কি ব্যাপার বৌমা, আমি কি ভুল করেছি নাকি? তুমি এরকম রান্নাঘর থেকে কাঁটা চামচ নিয়ে চলে এলে কেন? প্লিজ আমাকে মেরো না। আমার যদি ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা মুশকিল, আমি আপনাকে মারতে যাব কেন? আর আপনি কাকে জিজ্ঞাসা করে আমার নীল ড্রামে আপনি পুরানো জামা কাপড় রেখেছেন? আমার ভুল হয়ে গেছে বৌমা, তুমি কিন্তু আমাকে সত্যিই মেরো না। এই শুনে প্রিয়াঙ্কা কাঁটা চামচ নিয়ে নীল ড্রামের দিকে এগিয়ে যায়, কারণ সেই ড্রামের ঢাকনা ভীষণই টাইট, আর প্রিয়াঙ্কা তার নরম হাত দিয়ে সেই ঢাকনা খুলতে পারে না। সেই জন্য প্রিয়াঙ্কা ওরকম কাঁটা চামচের সাহায্য নেয়, আর সে ওই কাঁটা চামচ ঢাকনার মধ্যে ঢুকিয়ে নীল ড্রামটা খুলে ফেলে। আর সে তখনই সেই ড্রামের মধ্যে থেকে পুরানো জামা কাপড় বাইরে বের করে রেখে দেয়। আর কোনোদিনও কিন্তু এটার মধ্যে কোনো কিছু রাখবেন না, কারণ এটা আমার। আর আমার নীল ড্রাম ব্যবহার করার আগে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন, তারপর ব্যবহার করবেন। ঠিক আছে বৌমা, আমি আর কখনো এটা ব্যবহার করব না। আর তুমি যে হাত দিয়ে এই ড্রামটা খুলতে পারো না সেটা আমাকে আগেই বলতে পারতে, আমিই তো খুলে দিতাম। বেকার বেকার কাঁটা চামচ নিয়ে আসতে গেলে আমি তো একেবারে ভয় পেয়ে গেছি। এই শুনে প্রিয়াঙ্কা তার পছন্দের নীল ড্রাম নিয়ে ঘরে চলে যায়।
এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর সবাই সেই ড্রাম সম্বন্ধে আরো উৎসাহিত হয়ে ওঠে, কারণ প্রিয়াঙ্কা সেটাকে সবসময় আগলে আগলে রেখে দেয়। আর একদিন রাত্রিবেলা সঞ্জয় মাঝরাতে ঘুম থেকে ওঠে। এখন আমার বউ ঘুমাচ্ছে, আমি এই সময় একটু পর্যবেক্ষণ করে দেখি যে ওই ড্রামের মধ্যে কি স্পেশাল আছে, যে আমার বউ ওই ড্রামটাকে হাতছাড়া কেন করতে চায় না। আমার তো মনে হয় সত্যিই আমাকে মেরে ওই ড্রামে ভরে দেওয়ার জন্যই ওই ড্রামটা নিয়ে এসেছে। এই বলে সঞ্জয় অন্ধকার ঘরের মধ্যে সেই ড্রাম খুঁজতে শুরু করে দেয়। আর সেই ড্রাম খুঁজতে খুঁজতে সে অন্ধকার ঘরের মধ্যে পা পিছলে একেবারে ড্রামের মধ্যে গিয়ে পড়ে যায়, যার ফলে সঞ্জয় খুবই ভয় পেয়ে যায় আর সে জোরে জোরে চিৎকার করতে শুরু করে। সে এমন ভাবে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে যে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায়। আর প্রিয়াঙ্কা সেই ড্রামের মধ্যে তার বরকে পড়ে থাকতে দেখে খুবই অবাক হয়। আমাকে বাঁচাও প্লিজ, আমি ভুল করে এর মধ্যে ঢুকে দেখেছি, আমি আর বেরোতে পারছি না। তুমি দয়া করে আমাকে ঢাকনাটা চাপা দিয়ে দিও না, তাহলে আমি দম বন্ধ করে মারা যাব। প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, আমি আর কোনোদিনও তোমার এই ড্রামের আশেপাশেও আসবো না, আমি প্রমিস করছি। বেশ হয়েছে, আমি তোমাকে কিছুতেই এই ড্রামের মধ্যে থেকে বের করব না। তোমার বেশি শখ তাই না? আমি আবার ইচ্ছা করে এই ঢাকনা একেবারে চাপা দিয়ে সিমেন্টে মুড়ে দেব, যাতে তুমি এর মধ্যেই পচে মরে থাকো। বদমাইশ কোথাকার! বিয়ের আগে আমার বাবার কাছ থেকে লক্ষ লক্ষ টাকা যৌতুক চাওয়া? না না, আমি যৌতুক চাইনি, আমার মাও যৌতুক চেয়েছিল। আমাদের খুব ভুল হয়ে গেছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আর আমাকে এখান থেকে বার করে নাও প্লিজ। এভাবেই সঞ্জয় ড্রাম থেকে বেরোনোর জন্য ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আর সঞ্জয়ের এরকম কান্নাকাটির আওয়াজ শুনে প্রিয়াঙ্কার ঘুম ভেঙে যায়। আসলে সঞ্জয় এতক্ষণ ধরে ভয়াবহ স্বপ্ন দেখে আর সেই স্বপ্নের মধ্যে ভয়ের চোটে ভীষণই কান্নাকাটি করে। আরে পাগলের মতো কাঁদছো কেন? আরে ঘুম থেকে উঠে পড়ো, ভুলভাল স্বপ্ন দেখছো কেন? কি হলোটা কি সঞ্জয়? প্রিয়াঙ্কার গলার আওয়াজ শুনে সঞ্জয় ধরফর করে খাটে উঠে বসে। আর সে মনে মনে খুবই খুশি হয়, কারণ সে এতক্ষণ ধরে স্বপ্ন দেখছিল। কিন্তু যখনই সে চোখের সামনে নীল ড্রাম দেখতে পায়, আবার সে ভীষণই ভয় পেয়ে যায়। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো সঞ্জয়। তুমি কেন বেকার বেকার এই নীল ড্রাম নিয়ে স্বপ্ন দেখো বলো তো? এটা তো তোমার কোনো ক্ষতি করেনি, শুধু ফাঁকা অবস্থায় পড়ে থাকে, তাতেই তোমার এত ভয়। তুমি চুপ করো, তুমি বুঝবে না। আর এটা তো আমার মাথার ধারে ছিল না, এখানে এলো কি করে? আরে এটা পায়ের ধারে রাখা ছিল, আর তুমি যদি ঘুম থেকে উঠে বাথরুমে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যাও, তাই জন্য আমি সেটা মাথার ধারে রেখে দিয়েছি। বেকার বেকার চিন্তা করো না। প্রিয়াঙ্কার কথা শুনে সঞ্জয়ের টেনশন আগে থেকে একটু কমে যায়, তাই সে আবার ঘুমিয়ে পড়ে। এভাবেই আরো কিছুদিন কাটে। আর একদিন হঠাৎ করে প্রিয়াঙ্কা তার পছন্দের নীল ড্রাম সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে। আর যা দেখে রচনা দেবী বলে, কি ব্যাপার বৌমা, তুমি এটা আবার পরিষ্কার করছো কেন? এটা তো ভালোই আছে। না মা, আসলে আপনি বুঝতে পারবেন না, এটাতে অনেক ধুলো পড়েছিল আর আমার ড্রামের খুব কষ্ট হচ্ছিল, তাই আমি পরিষ্কার করলাম। কারণ কখন এই জিনিসটা কাজে লাগবে কেউ বুঝতে পারছে না, কিন্তু আমি জানি এটার অনেক মর্ম আছে। কি জানি বাবা পাগল নাকি, বলে নাকি ড্রামের অনেক মর্ম আছে। বাপের বাড়ি থেকে একটা ড্রাম নিয়ে এসেছে, তার আবার মর্ম, যত সব ফালতু কথা। এভাবেই কিছুদিন কাটে। আর হঠাৎ করে একদিন সঞ্জয় কাঁদতে কাঁদতে অফিস থেকে বাড়িতে ফিরে আসে, কারণ তাদের প্রাইভেট কোম্পানিতে তালা পড়ে যায়, কারণ কোম্পানির মালিকের তরফ থেকে মাহিনা ক্লিয়ার করা হয় না। আর সঞ্জয় যখন তার পরিবারকে এই কথা বলে, তখন সবাই হতাশায় ভেঙে পড়ে। এবার কি হবে মা? আমার তো চাকরিটাই চলে গেল, আমাদের সংসারের খরচ কিভাবে উঠবে বলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার অনেকগুলো ইএমআই চলছে, বিয়ের পর নতুন গাড়ি কিনলাম, সেটার টাকাও শোধ হয়নি, ব্যাংক থেকে এসে আমাকে ধরে নিয়ে যাবে মা। কান্নাকাটি করিস না, কিছু হবে না, আমরা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করব। সঞ্জয় এবং তার মা যখন এভাবে দুশ্চিন্তা করে, তখনই প্রিয়াঙ্কা ঘর থেকে তার নীল রঙের ড্রাম নিয়ে চলে আসে। আপনারা একদম চিন্তা করবেন না, কারণ এখন অবস্থা পাল্টে দেবে আমার এই নীল ড্রাম। আমার বাবা বুঝে শুনে এটা যৌতুক হিসেবে পাঠিয়েছিল, যাতে এটা আমাদের বিপদের দিনে কাজে আসতে পারে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা আমাদের কিভাবে কাজে আসতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যাও, ঘরে চলে যাও, কারণ এই নীল ড্রাম আমাদের কোনো কাজে আসবে না, ইয়ার্কি মারার জায়গা পায় না। তুমি ঠিক কথাই বলেছো মা, আমার বউ এখন আমার সাথে ইয়ার্কি মারছে। আসলে কি বলতো, এখন আমার রোজগার বন্ধ হয়ে গেছে তো, তাই এখন আমাদের সবাইকে মেরে এর মধ্যে ভরে দেবে, সেই জন্যই বলছে যে এটা কাজে আসতে পারে। তাদের কথা শুনে প্রিয়াঙ্কা খুবই রেগে যায়, আর সে তখনই রান্নাঘরে গিয়ে বড় বড় দুটো চাকু নিয়ে আসে। আর বৌমার হাতে এরকম চাকু দেখে দুজনেই খুবই ভয় পেয়ে যায়, কারণ তারা ভাবে প্রিয়াঙ্কা হয়তো সত্যিই তাদেরকে মেরে ওই বড় গুহার মতো ড্রামের মধ্যে ভরে দেবে, আর কেউ তাদের কোন রকম খবরাখবর পাবে না। তাই তারা দুজনেই ভয়ের চোটে কাঁদতে শুরু করে দেয়। আরে ধুত বাবা, তোমরা একটু অপেক্ষা করবে, দাঁড়াও, তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবে এই নীল ড্রাম তোমাদেরকে কিভাবে বিপদ থেকে রক্ষা করবে।
এই বলে প্রিয়াঙ্কা তার বাবার দেওয়া সেই নীল ড্রাম চাকু দিয়ে ঘষতে শুরু করে। আর এরকম ভাবে চাকু দিয়ে অনেকক্ষণ ধরে ঘষার পর সেই ড্রামের নীল রং একেবারে উঠে যায় আর একেবারে সোনার মতো চকচকে রং বাইরে বেরিয়ে আসে। আর ড্রামের এরকম সোনালী রং দেখে তারা ভীষণই অবাক হয়, কারণ সেই নীল ড্রাম আসলে একটা সোনার তৈরি বড় ড্রাম ছিল, আর যার দাম বাজারে 50 লক্ষ টাকা। মা, আমি বাপের বাড়ি থেকে অকাজের জিনিস নিয়ে আসিনি। প্রথম আপনাদেরকে যদি সত্যি কথা বলে দিতাম তাহলে আপনারা আমার কাছ থেকে এই ড্রাম ছিনিয়ে নিতেন, আর পরে বিপদের সময় এটা কাজে আসতো না। সেই জন্য আমি আজকে বিপদের দিনে আপনাদেরকে সত্যিটা জানালাম। আমার ঠাকুমা এটার মধ্যে নীল রং করে আমার মাকে দিয়েছিল যাতে এই ড্রাম চুরি না হয়ে যায়। আর এই জিনিসটা কিন্তু কখনো আমাদের কাজে আসেনি, তাই বিয়ের সময় আমার বাবা আমাকে এটা যৌতুক হিসেবে দিয়েছে। এবার আপনারা এটা বিক্রি করে ব্যাংকে টাকা রাখতে পারেন, তাহলে আমাদের সংসার চালাতে কোনো অসুবিধা হবে না। আর সঞ্জয়, তুমি কিন্তু এবার একটা বড় ব্যবসাও শুরু করতে পারবে। প্রিয়াঙ্কার কথা শুনে তার শ্বশুর বাড়ির লোকেরা আনন্দে নেচে ওঠে, আর তারা নিজেদের ভুলের জন্য প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে নেয়। তুমি যদি আগে বলতে তাহলে এত ঝামেলাই হতো না। যাক বাবা, বেঁচে গেলাম, আমাদের মনে মরার ভয় আর থাকলো না। এই ড্রাম সত্যি আমাদের অনেক উপকার করবে। তারা সবাই মিলে সেদিনে সেই সোনার ড্রাম বিক্রি করে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দেয়। আর সেই সাথে সঞ্জয় নিজের একটা বড় ব্যবসা খুলে ফেলে। আর এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে। গায়ত্রী দেবী তার একমাত্র মেয়ে সুকন্যার সঙ্গে বাস করত। গায়ত্রী দেবী ভীষণ ধনী ছিল, কারণ শহর জুড়ে তার হীরার ব্যবসা চলত। তাই শহরের গণ্যমান্য ধনী ব্যক্তিদের মতোই গায়ত্রী দেবীরও প্রচুর নামডাক ছিল। আসলে গায়ত্রী দেবীর স্বামী মোহনলাল বাবুই এই হীরার ব্যবসাটা চালাতো, কিন্তু সে মারা যাওয়ার পর গায়ত্রী দেবীর সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তার একমাত্র মেয়ে সুকন্যা বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় সে তার মেয়ের জন্য সুযোগ্য পাত্রের সন্ধান করতে থাকে। দেখুন ঘটক মশাই, আমি আমার মেয়ের জন্য একটা সুপাত্র চাইছি। আমার মেয়ে কেমন ভাবে থাকে, কত বিলাসিতা ভাবে জীবন কাটায় আপনি নিশ্চয়ই জানেন। সেই জন্য আমার মেয়েও যাতে শ্বশুর বাড়িতে গিয়ে এরকম ভাবেই থাকতে পারে সেরকমই একটা ধনী পরিবারের সম্বন্ধ দেখবেন। আর ধনী পরিবারের সাথে সাথে তারা যেন ভালো মানুষ হয়, তাদের মধ্যে যেন সততা থাকে, মানবিক বোধ থাকে। ঠিক আছে ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না। আপনি আমাকে সময় দিন, আমি শহরের চারিদিকে এই খবরটা ছড়িয়ে দিচ্ছি। আপনার জন্য, মানে আপনার মেয়ের জন্য আমি অবশ্যই সুযোগ্য পাত্র খুঁজে নিয়ে আসবো। এই বলে ঘটক মশাই সেখান থেকে চলে যায়। গায়ত্রী দেবী তার একমাত্র মেয়ের জন্য পাত্রের সন্ধান করছে এই কথা মুহূর্তের মধ্যেই পুরো শহরে ছড়িয়ে পড়ে। অনেক ধনী ব্যক্তিরাই সুকন্যাকে নিজেদের বাড়ির বৌমা করার কথা ভাবে। প্রত্যেক দিনই কেউ না কেউ সুকন্যার হাত চাইতে গায়ত্রী দেবীর সাথে গায়ত্রী দেবীর বাড়িতে আসে, কিন্তু কারোর ব্যবহার গায়ত্রী দেবীর পছন্দ হয় না। আবার কারোর ব্যবহার মানসিকতা ভালো হলেও আর্থিক সমস্যা থাকে। এরকম ভাবেই কিছুদিন কাটে। কিছুতেই সে নিজের পছন্দ মতো ছেলে খুঁজে পায় না, তাই সে ঘটক মশাইয়ের উপর ভরসা করে ছেড়ে দিয়ে নিজেই এবার তার মেয়ের জন্য পাত্রের সন্ধান করবে বলে ঠিক করে। অন্যদিকে এই খবর পৌঁছায় রামচরণ বাবুর কানে। এই রাজু, আমি শুনলাম নাকি গায়ত্রী দেবী ওনার একমাত্র মেয়ের বিয়ে দেওয়ার জন্য ছেলে খুঁজছে। আমার ছেলের সঙ্গে যদি ওনার মেয়ের বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হবে বলতো? আমি তো তাহলে দুদিনেই বড় লোক হয়ে যাব। কিন্তু মালিক, উনি তো গরিব ঘরে কিংবা মধ্যবিত্ত ঘরে ওনার মেয়ের বিয়ে দেবেন না। হীরার ব্যবসা করে মানে বুঝতেই তো পারছেন কতটা বড় লোকের মেয়ে। আপনার ছেলের সঙ্গে ওনার মেয়ের বিয়ে দেওয়ার আগে আপনাকে তো অনেক বড় লোক হতে হবে। বড় লোক আমি হয়ে যাবো, তুই চিন্তা করিস না। ছেলের বিয়ে দেওয়ার পর বড় লোক তো হয়েই যাবো, কিন্তু তার আগে বড় লোক হওয়ার নাটক করতে আমার অসুবিধা কোথায়? আমি কি বলছি ভালো করে শোন। তোকে আমার কিছু কাজ করতে হবে, তার বিনিময়ে আমি তোর মাহিনা ডবল করে দেবো। মাহিনা ডবল করে দেওয়ার কথা শুনে রাজু প্রচন্ড খুশি হয়। তাই রাজু রামচরণ বাবু সব কথা মানতে প্রস্তুত হয়ে যায়। তোকে তাহলে গায়ত্রী দেবীর উপর নজর রাখতে হবে। উনি কখন কোথায় থাকে সেটার ডিটেলস আমার চাই, যাতে আমি ওনার সঙ্গে সম্পর্ক পাঠাতে পারি। রামচরণ বাবুর কথা শুনে রাজু তার কাজে লেগে পড়ে। রামচরণ বাবু তার স্ত্রী মালতী দেবী এবং একমাত্র ছেলে জয়ের সঙ্গে বাস করত। তার একটি মুদিখানার দোকান ছিল, আর রাজু তার দোকানেই কাজ করত। রামচরণ বাবুর বরাবরই ইচ্ছে ছিল বড়লোক হওয়ার, কিন্তু সে অনেক চেষ্টা করেও বড়লোক হতে পারে না। এমন নয় যে তাদের সংসারে কোনো রকমের অভাব অনটন ছিল, কিন্তু রামচরণ বাবু সবসময়ই বড়লোকেদের মতো বিলাসবহুল ভাবে জীবন কাটাতে পছন্দ করত। আর তাই শেষ পর্যন্ত সে গায়ত্রী দেবীর মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে। আর রাজুকে টাকার লোভ দেখানোর মাধ্যমে সে রাজুকেও সেই কাজে নিযুক্ত করে। 8-10 দিনের মধ্যেই রাজু সমস্ত ডিটেলস নিয়ে এসে রামচরণ বাবুকে দিয়ে দেয়।
প্রত্যেকদিন সকাল 6টায় উনি মর্নিং ওয়াক করতে বেরোন, আর উনি মর্নিং ওয়াক করার জন্য ইকো পার্কে যান। তাই আপনাকে ওনার সঙ্গে কথা বলতে হলে ইকো পার্কে যেতে হবে। হ্যাঁ, সে আমাকে কি করতে হবে আমি খুব ভালো করেই জানি, তবে তোকে এবার কি করতে হবে তুই সেটা আবার ভালো করে শুনে নে। পরের দিন রামচরণ বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে এবং সে পার্কে গিয়ে এক্সারসাইজ করার জন্য খুবই নামি দামি পোশাক পরে। সেই সাথে সে রাজুকে নিয়ে ইকো পার্কে চলে যায়। গায়ত্রী দেবীকে পার্কে আসতে দেখেই রামচরণ বাবু এবং রাজু নিজেদের কাজে লেগে পড়ে। স্যার, আপনি তো অনেকক্ষণ ধরে এক্সারসাইজ করছেন, এবার আপনি জুসটা খেয়ে নিন, তা না হলে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর আপনি একটু এখানে রিল্যাক্স হয়ে বসুন, তারপর আবার এক্সারসাইজ করবেন না হয়। ঠিক আছে, আমি তো জুস খাবোই, কিন্তু তার আগে তোমার জন্য একটা জুস বানিয়ে ফেলো। আমি একা একা খাবো আর তুমি জুস খাবে না, তা হয় নাকি? কি বলছেন কি স্যার? আমি জুস খাবো কেন? এক্সারসাইজ তো আপনি করছেন, আমি তো করছি না। তুমি এক্সারসাইজ করছো না ঠিকই, কিন্তু তুমিও যে সেই ভোরবেলা থেকে আমার সঙ্গে এইভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছ, তাতে তোমারও তো এনার্জি লস হচ্ছে। তাই তুমি আমার সঙ্গে জুস খাবে, তাড়াতাড়ি আরেকটা জুস বানাও। সত্যি স্যার, আপনার মতো ভালো মানুষ এই পৃথিবীতে বোধহয় আর একটাও নেই। আপনি কখন আপনার বাড়ির চাকরকে কিংবা আপনার অফিসের কাজের লোকদের ছোট মনে করেন না। আপনি সবসময় কারোর বিপদ হলে যেভাবে হাত বাড়িয়ে দেন, আমার তাতে খুব ভালো লাগে। আর বিশেষ করে আমি যখনই বিপদে পড়ি আপনি সবসময় টাকা দিয়ে আমাকে সাহায্য করেন। আর আমার শরীর খারাপ শোনার পর তো আপনি আমার মাহিনাও ডবল করে দিয়েছেন। আপনি মহান। আরে হয়েছে, আমরা তো প্রশংসা করতে হবে না। একটা চিন্তা যে আমার কিছুতেই মাথা থেকে বের হচ্ছে না, আমার শরীরটা আজকাল ভালো থাকছে না। বেঁচে থাকতে থাকতে ছেলেটা যদি ভালো একটা মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া যেত তাহলে কতই না ভালো হতো বলতো। গায়ত্রী দেবী অনেকক্ষণ ধরেই এক পাশে দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করছিল। তাদের সব কথা শোনার পর রামচরণ বাবুর আচার ব্যবহার দেখে গায়ত্রী দেবী মুগ্ধ হয়। তাই সে তখনই রামচরণ বাবুর কাছে এসে বলে, জানি না আপনি আমাকে চেনেন কিনা, তবে আমি আপনার কাছে একটু অনুরোধ করতে চাই। আপনার আচার ব্যবহার দেখে, আপনার সংস্কার দেখে আমার খুবই ভালো লেগেছে। আপনি যদি এরকম হন তাহলে আপনার ছেলেও নিশ্চয়ই আপনার মতোই হবে। তাই আমি আপনার ছেলের সঙ্গে আমার একমাত্র মেয়ের বিয়ে দিতে চাই। কিন্তু ম্যাডাম, আপনি তো আমাকে চেনেন না, এভাবে হঠাৎ করে এসে যদি আপনার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চান তাহলে কি করে হবে বলুন তো? আমার নাম গায়ত্রী, এই শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ী। এবার হয়তো আপনার বুঝতে অসুবিধা হবে না। আপনি আর আপনার ছেলে কি করেন বললে এবার খুব ভালো হতো। ও আচ্ছা, হ্যাঁ, এবার আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমি আর আমার ছেলে ব্যবসা করি। আমরা এক বিশাল বড় ব্যবসা আছে, শহরে কয়েকটা শপিং মলও আছে, ওগুলোই আমি আর আমার ছেলে দুজন মিলে সামলাই। রামচরণ বাবুর কথা শুনে গায়ত্রী দেবী খুবই খুশি হয়। গায়ত্রী দেবী আর কোনো কিছু চিন্তা না করেই তার মেয়ের সঙ্গেই রামচরণ বাবু ছেলের বিয়ে দেবে বলে সিদ্ধান্ত নেয়। এমনকি সে রামচরণ বাবুকেও কথা দিয়ে ফেলে। শুধু তাই নয়, পার্কে দাঁড়িয়েই তারা বিয়ের ডেটও ফাইনাল করে। গায়ত্রী দেবী বাড়িতে গিয়ে তার মেয়েকে বিয়ের ব্যাপারে বললে তার মেয়ে সুকন্যাও তার মায়ের সিদ্ধান্ত মেনে নেয়। অন্যদিকে রামচরণ বাবু খুবই খুশি ছিল। সে বাড়িতে গিয়ে তার ছেলেকে সুকন্যার সঙ্গে তার বিয়ের কথা জানায়। জয় তার বাবার কথা শুনে প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি বলছো কি বাবা? এই শহরের সবচেয়ে বড় হীরা ব্যবসায়ীর মেয়ের সঙ্গে আমার বিয়ে হবে? অত ধনী ঘরের মেয়ে আমাদের মতো গরিব ঘরে কেন বিয়ে করতে চাইবে? গায়ত্রী দেবীকে তুমি সব সত্যি কথা বলেছো তো? মানে আমাদের ব্যাপারে সবকিছু জানে তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, আমি সব সত্যি কথা বলেছি। উনি তো শুধুমাত্র আমার আচার ব্যবহারে মুগ্ধ হয়ে গেছেন, আর উনি নাকি তোর ব্যাপারেও খোঁজ খবর নিয়েছে। আর তোর মতো ভালো ছেলে এই শহরে কটা খুঁজলে পাওয়া যায় বলতো? আমাদের টাকা পয়সা চাই না, শুধু ভালো সংস্কারী পরিবার চাই। জয় তার বাবার মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়। রামচরণ বাবু নিজেকে বড়লোক প্রমাণিত করার জন্য নানান রকমের বন্দোবস্ত করতে থাকে। একদিন গায়ত্রী দেবী তাকে ফোন করে বলে, বেআই মশাই, আমি ফোন করেছিলাম এটাই জানার জন্য যে এই বিয়েতে আপনাদের কিন্তু কোনো দাবি থাকলে বলতে পারেন। আপনারা যা যা বলবেন আমি সেগুলোই পাঠিয়ে দেব। আপনার যেটা ইচ্ছা আপনি চাইতে পারেন। এ আপনি কি বলছেন? আমার কিচ্ছু চাই না, উপর বলে আমাদের যা দিয়েছে তাতেই অনেক, আমাদের কোনো কিছুরই প্রয়োজন নেই। আর এমনিও আপনি তো আপনার সবচেয়ে দামি উপহার আমাদেরকে দিচ্ছেনই। আপনার মেয়ে আমাদের বাড়িতে বৌমা হচ্ছে, এটা তো সৌভাগ্যের ব্যাপার। আর আমার ছেলে তো একদমই আমার মতো, আমার ছেলেও বিয়েতে কোনো যৌতুক নিতে চাই না। এই শুনে গায়ত্রী দেবী খুবই খুশি হয়। এতদিন পর আমার মেয়ের জন্য ঠিকঠাক সম্বন্ধ পেলাম। এতদিন শুধু যারা এসেছে শুধুমাত্র টাকার লোভে আমার মেয়েকে বিয়ে করতে এসেছে। আপনাদের মতো ভালো মানুষ সত্যি এই পৃথিবীতে খুঁজলেও পাওয়া যাবে না। কিন্তু আপনি কিছু নেবেন না বললে তো হবে না। আমি যদি খুশি করি আমার মেয়ের শ্বশুর বাড়িতে কিছু পাঠাই, আপনারা কিন্তু অস্বীকার করতে পারবেন না। এই শুনে রামচরণ বাবু মনে মনে খুবই খুশি হয়। সে আরো কিছু ভালো ভালো কথা বলে গায়ত্রী দেবীর ফোনটা রেখে দেয় এবং মনে মনে ভাবে, একেবারে আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই হচ্ছে। যৌতুক নিয়ে আমি কি করব? আমার তো চাই হীরার ব্যবসা। আমার ছেলের সাথে সুকন্যার বিয়ে হলে আমি বড়লোক হয়ে যাব, আর আমি বড়লোক কি হতে চাই। আর সেটা তো আমি আর আপনাদেরকে বলতে পারবো না বিয়ান, আর এখনো তো অনেক কিছুই বাকি আছে।
রামচরণ বাবু নিজেকে বড়লোক প্রমাণিত করার জন্য ব্যাংক থেকে প্রচুর টাকা লোন তোলে, আর সেই লোনের টাকা দিয়েই সে তার হবু বৌমার জন্য বিভিন্ন দামি দামি উপহার পাঠায়, যেমন দামি দামি লেহেঙ্গা, শাড়ি, সোনা, গহনা, আরো কত কি। এগুলো দেখে সুকন্যা এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। জয় এবং তার পরিবারকে নিয়ে তাদের মনে আর কোন রকমের দ্বিধাবোধ থাকে না। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন রামচরণ বাবু নিজের ছেলেকে বর সাজিয়ে বরযাত্রীকে সঙ্গে করে নিয়ে সুকন্যাদের বাড়িতে চলে আসে। বিয়ের দিনে প্রথমবারের মতো সুকন্যা এবং জয় একে অপরকে দেখে। তাদের দুজনেরই একে অপরকে খুবই পছন্দ হয়। সর্বনাশ করেছি, এখন তো দেখছি আমার দোকানের অনেকগুলো কাস্টমার এসেছে। এরা যদি কেউ সত্যি কথা বলে দেয় তাহলে তো আমি বড় বিপদে পড়ে যাব। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিতে হবে। বলছি বিয়ান, এবার চলুন বিয়েটা শুরু করা যাক, শুভ কাজে দেরি করতে নেই। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই বেআই মশাই, চলুন চলুন। কিছুক্ষণের মধ্যেই জয় এবং সুকন্যার শুভ বিবাহ সম্পন্ন হয়। কিন্তু বিয়ে হয়ে যাওয়ার পরেই গায়ত্রী দেবীর এক পরিচিত আত্মীয় সম্পূর্ণা দেবী রামচরণ বাবুকে দেখে চিনতে পারে। এটা আপনি কি করলেন? আপনারা এত বড়লোক হওয়া সত্ত্বেও আপনি আপনার মেয়েকে এরকম একটা মধ্যবিত্ত পরিবারে বিয়ে দিলেন? ও বুঝেছি, এটা নিশ্চয়ই লাভ ম্যারেজ ছিল। আপনার মেয়ে নিশ্চয়ই নিজে পছন্দ করে বিয়েটা করেছে, তাই তো? কি বলছো কি তুমি? মধ্যবিত্ত পরিবার বলতে রামচরণ বাবু তো এই শহরের গণ্যমান্য ব্যবসায়ীদের মধ্যে একজন। বুঝলাম, আপনার সঙ্গে তাহলে ধোঁকা হয়েছে। রামচরণ বাবুর একটা মুদিখানার দোকান আছে, আর জয় তো একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মাসে ধরুন 50,000 টাকা ইনকাম করে, কিন্তু এত কম টাকায় আপনার মেয়ের চলবে কিভাবে? আসল সত্যিটা জানতে পেরে গায়ত্রী দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আপনি আমার সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা কিভাবে করলেন? আপনারা সবাই মিলে আমাদেরকে ঠকালেন। শুধুমাত্র টাকার লোভে আপনারা এরকম করেছেন, তাই না? আমি কিছুতেই আমার মেয়েকে আপনাদের সঙ্গে পাঠাবো না। আমি এই বিয়ে মানবো না। সুকন্যা, তুই আমার সঙ্গে চল। মা, কি হয়েছে? তুমি এরকম বলছো কেন? গায়ত্রী দেবী আসল সত্যটা তার মেয়েকেও বলে। সবকিছু জানার পর জয় এবং তার মা রামচরণ বাবুর উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। কি গো, এরকম একটা কাণ্ড ঘটাতে তোমার একবারও লজ্জা করলো না? আমি এবার বুঝেছি তুমি কেন নিজের ছেলের বিয়েতে বড্ড বেশি বাড়াবাড়ি করছিলে। এরকম ভাবে তুমি এনাদেরকে ঠকালে। শুধু তাই নয়, তুমি আমাদেরকেও মিথ্যা কথা বলেছো। এটা তুমি একেবারে উচিত করনি। বাবা, তোমার এটা করা একদমই উচিত হয়নি। তুমি তো ভালো করেই জানো বাবা, আমি সৎ পথে চলতে ভালোবাসি। দেখুন, আমার বাবা যে আপনাদের সঙ্গে এরকমটা করেছে আমি সেটা জানতাম না। আর আমি যদি জানতাম তাহলে আমি কখনো এই বিয়েটা করতাম না। সুকন্যা, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার জীবন নষ্ট করার কোনো ইচ্ছা আমার ছিল না। সব দোষ আমার। আপনি দয়া করে আমার দোষের শাস্তি আমার ছেলেকে দেবেন না। ওদের বিয়ে হয়ে গেছে, ওদেরকে নতুন জীবন শুরু করতে দিন। আমি সত্যি বলছি, আমি আমার ভুলের জন্য খুব লজ্জিত। আমার টাকা পয়সা কিছুই চাই না, শুধু আমি আমার বৌমাকে নিয়ে হাসি খুশি বাড়িতে যেতে চাই। গায়ত্রী দেবী কোনো কথা না শুনে সুকন্যার হাত ধরে টানতে টানতে তাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে। কিন্তু সুকন্যা যেতে যেতে একইভাবে জয়ের দিকে তাকিয়ে থাকে। সে তখনই জয়ের চোখে জল দেখতে পায়। সে আর কিছুতেই এক পাও এগিয়ে যেতে পারে না। মা, আমার হাতটা ছেড়ে দাও। আমি এখন জয়ের স্ত্রী, আর বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়িটাই আসল বাড়ি। জয় এবং ওর পরিবার যেমনই হোক না কেন, আমার কোনো অসুবিধা নেই। আর তাছাড়া এতে জয়ের তো কোনো দোষ নেই। জয় খুবই ভালো ছেলে, ওর মধ্যে সততা আছে, আর এটাই আমার কাছে অনেক। আমার টাকা পয়সা বিলাসিতা লাগবে না মা। সুকন্যার কথা শুনে গায়ত্রী দেবীর চোখে জল চলে আসে। সে তার মেয়ের কথা শুনে খুবই খুশি হয়। ঠিক আছে মা, তুই যা চাইছিস সেটাই হবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার মেয়েটাকে আপনারা ভালো রাখবেন। আমার আর কিচ্ছু চাই না। যা মা, ওনাদের সঙ্গে চলে যা, তুই সুখে থাকিস।